আমন্ত্রণ দেশ জানালে আপনাদের সঙ্গে আছে আমি আল ইমরান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। কক্সবাজারে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা, গুলিতে নিহত এক, পরিস্থিতি থমথমে। সাজেকে ভয়াবহ আগুন, পুড়ে গেছে 20টির বেশি রিসোর্ট, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা। এবং দিন দিন ভেঙে পড়ছে বান্দরবান সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা, সংকট নিরসনে নেই উদ্যোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের মধ্যে অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন। সোমবার দুপুরে বিমান ঘাঁটির পাশে সমিতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে। কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহতের নাম শিহাব। তিনি পৌর 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার নাসির উদ্দিনের ছেলে, পেশায় ব্যবসায়ী। তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটির উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সোমবার দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ধারণা করা হয়েছিল যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারবে সেনাবাহিনী, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই সবাইকে ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজটা শেষ করতে হবে। এ সময় সাভার সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ ইভেন্ট, বাংলাদেশ শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি। ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতি তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর ভালো দেশ পাবো ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ন্যূনতম সংস্কার দিয়ে নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন। শেখ হাসিনা গত 17 বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, গুম করেছে। তার বিচার এই বাংলায় করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রোববার বিকেলে হজরত খান জাহান রহমতুল্লাহি আলাইহির দরগা মাঠে বাগেরহাট জেলা বিএনপির জনসভায় তিনি একথা বলেন। বুলু আরও বলেন, নির্বাচিত সরকারই কেবল দেশের সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী জনসভায় অংশ নেন। জাতিসংঘ যেভাবে শেখ হাসিনার এই অপরাধের চিত্র তুলে ধরেছে সারা পৃথিবীর কাছে, 1.5 মাসে 1,400 মানুষকে হত্যা করেছে, এর মধ্যে 128 জন শিশু বাচ্চা নিহত হয়েছে, ঠিক কিনা? এটা কে বলেছে? জাতিসংঘ বলেছে। আমরা বলি না, অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে এই দেশকে পরিচালনা করো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করো। কিন্তু তার পাশাপাশি আমরা যে আন্দোলন সংগ্রাম জীবন দিয়েছি,
গণতন্ত্রের জন্য আমাদের সেই গণতান্ত্রিক অধিকার আপনি ফিরে দেবেন। আপনি বাংলাদেশের গণতন্ত্রের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে সেটি আপনি ঘোষণা করবেন। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি না মানলে সরকার টিকে থাকতে পারবে না, তাকে আটক রাখা ফ্যাসিবাদের অংশ এবং ভারতের এজেন্ডা, এমন মন্তব্য করেছেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামাতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, লুটপাট চালিয়েছে এবং জনগণের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এদেশের মানুষ কারো প্রভুত্ব মানবে না মন্তব্য করে তিনি বলেন, এখন তারা জেগে উঠতে শিখেছে। সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির আব্দুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ সহ আরো অনেকে। যদি এই দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখান অথবা অন্য চিন্তা করেন, আমরা ইতিমধ্যে এই কর্মসূচি দিয়েছি, আজহারুল ইসলামের মুক্তি না হলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। চিকিৎসক সংকটে দিন দিন ভেঙে পড়ছে বান্দরবান সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার কার্যক্রম। চিকিৎসকরা কর্মস্থলে অনুপস্থিতির পাশাপাশি বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফিলতিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। তাছাড়া দেড় যুগ ধরে সংকট নিরসনের কথা বারবার বলা হলেও সমাধানে নেই কোনো উদ্যোগ। বান্দরবান থেকে আকাশ মার্মা, মংসিংয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 100 শয্যা বিশিষ্ট লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র আশ্রয়স্থল বান্দরবান সদর হাসপাতাল। বিভিন্ন স্থান থেকে এই হাসপাতালে সেবা নিতে আসেন শতাধিক রোগী, কিন্তু চিকিৎসকদের অবহেলা ও অনুপস্থিতির ফলে দিন দিন ভেঙে পড়ছে সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার কার্যক্রম। কাগজে কলমে 21 জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মস্থলে আসেন না কোনো চিকিৎসক। শুধু চিকিৎসক নন, নিয়মিত কর্মস্থলে না আসার অভিযোগ রয়েছে জেলা সিভিল সার্জনের বিরুদ্ধেও। তাছাড়া বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফিলতিতে এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। সেবা নিতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করলেও মিলছে না চিকিৎসকদের দেখা, ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এখনো ডাক্তার ঢুকতে পারতেছেন এখানে, ডাক্তার দেখতেছি এখানে একজন, কিন্তু ডাক্তার দেওয়া হয়েছে 2 জন। কালকে দুপুর টাইমে ভর্তি করাইছি, দুপুরের পর থেকে কোনো ডাক্তার নাই, কোনো ডাক্তার এসে দেখেও নাই। 10:30টার সময় একজন ডাক্তার আসছে। ডাক্তার উনি কি আসলে কি রুগী দেখতে আসছে নাকি অন্য কিছু করতে আসছে আমরা নিজেরাও জানি না। এখানে ডাক্তার পর্যাপ্ত পরিমাণ, যে পরিমাণ ডাক্তার থাকবার কথা ওই পরিমাণ ডাক্তার নাই, কারণ এখানে মানুষ বেশিরভাগ কষ্ট পাচ্ছে। চিকিৎসার জন্য আসছিলাম, এখানে যে পরিমাণ চিকিৎসক থাকার কথা ওই পরিমাণ নাই, প্রচুর পরিমাণ চিকিৎসক নাই। বেশ কয়েকজন ডাক্তার আছে এখানে, যে কয়েকজন আছে রোগীর সঙ্গে অনেক বেশি, যে পরিমাণ সেবা পাওয়ার কথা রোগীরা, জনগণ এ পরিমাণ সেবা পাচ্ছে না। দেড় যুগ ধরে সংকট নিরসনের কথা বারবার বলা হলেও সমাধানে নেই কোনো উদ্যোগ। তবে চিকিৎসক সংকটের কথা স্বীকার করে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানালেন আবাসিক কর্মকর্তা। জনবলের কম থাকার কারণে আমরা প্রতিদিনের যে কার্যক্রম, রোগী দেখা, অপারেশন সবকিছু আমাদের কষ্ট হচ্ছে, একটু ব্যাহত হচ্ছে। তবে সংকটে পড়িনি, যদি জনবল নিয়োগ সবকিছু যদি হয়ে থাকে আমরা আশা করি আরও সর্বোচ্চ সুবিধা সম্মত সেবাটা আমরা দিয়ে দেব। শুধু জেলা শহরের সদর হাসপাতাল নয়, নিয়মিত ডিউটি না করা উপজেলা পর্যায়ের চিকিৎসকদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার দাবি সর্বসাধারণের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে একটি রিসোর্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় 20টির বেশি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, সোমবার দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ভয়াবহ আগুনে 12টি দোকান পুড়ে গেছে। সোমবার ভোরে এই ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরের দিকে হঠাৎ একটি দোকানে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে হোটেল, মুদি দোকান, ইলেকট্রনিক্স ও অন্যান্য দোকান পুরোপুরি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান এতে তাদের প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে বেতের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোহাম্মদ সাইমুল ইসলাম নামে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্কুলের সহকারী শিক্ষিকা রহিমা আক্তারের বিরুদ্ধে। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনের মতো রোববার খাগড়াছড়ির মাটিরাঙ্গার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাইমুল ইসলাম। ইংরেজি ক্লাস নেওয়ার সময় পড়া না পারলে শিক্ষার্থী সাইমুল ইসলামকে পিঠ, কোমর সহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক প্রহার করেন শিক্ষক রহিমা আক্তার। এতে ওই শিক্ষার্থীর শরীরে মারাত্মক জখম হয়। মারধরের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শিক্ষক রহিমা আক্তার বলেন, ওই ছাত্র পড়া পারে না, লিখে না, কিছু বললে শোনে না, তাই তাকে ব্যত্রাঘাত করেছেন। বাচ্চা পড়েও না, লেখেও না, বাড়ির কাছেও আনে না, কিছু করে না। পরে বাচ্চারে বলছি যে প্রথমে বুঝাই বলছি লেখার জন্য, তাও লেখে না। ছেলে আরো উল্টা আমার সাথে বিয়াদবি করতেছে, তো এই কারণে দুইটা বাড়ি দিছি, বাড়িটা বেশি লেগেছে। এ বিষয়ে প্রধান শিক্ষক জানান, বিষয়টি জানার পর তিনি ওই শিক্ষার্থীর খোঁজ খবর নিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গিয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর প্রধান শিক্ষক হিসেবে আমি বিদ্যালয়ে ছিলাম, পাঠদানরত অবস্থায় ছিলাম এবং ঘটনার প্রাককালে আমি তাৎক্ষণিক সেখানে গিয়ে উপস্থিত হই এবং এটি প্রতিরোধ করি। অভিভাবকদের সাথে যোগাযোগ করেছি এবং ছেলেটিকে আমি জেনেছি অনেক রাতে যে তাকে হসপিটাল নিয়েছে। এই ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ হাসিবুল হক। তিনি আরো বলেন, ভুক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের টিম অলরেডি আমরা পাঠিয়েছি ঘটনাস্থলে শোনার সাথে সাথে। তো ওনারা যদি এজাহার করতে চায় অবশ্যই আসবে। আমি ফোন একটু আগেও ফোন দিয়েছি, ওনারা আসলে আমরা মামলা করব। মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবেন তিনি। পরিবর্তন মন্ত্রণালয় অধিদপ্তর বলেন, স্পষ্ট বলা আছে কোনো ব্যত্রাঘাত করা যাবে, বেদ নিকলাসে দেওয়া যাবে না। যেগুলো সব স্কুলে আছে এবং আমাদের মাসিক সম্বন্ধে সবাই বলা হয়, স্টাফ মিটিংয়ে তাদেরকে বলা হয়েছে, একটি সভাপতি বর্তমান একটা কমিটি তারাও জানাইছে বিষয়টা। এই কাজটা ম্যাডাম শৃঙ্খলা পরিপন্থী কাজ করছে, এর মারা তার কোনো রাইট নেই, সে অন্যায় করছে। বিষয় নিয়ে আমি ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করছি, স্যারের প্রতিবেদন দিব, আমি সরাসরি দেখে এসে আজকে প্রতিদিন পাঠাই দেব। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মঞ্জিলা সুলতানা সোমবার সকালে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে বিষয়টি ছড়িয়ে পড়ে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালিয়েছে বহিরাগতরা। এ সময় মুঠোফোনে ভিডিও ধারণ করার সময় হামলায় এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন। সোমবার সকালে কুষ্টিয়া আদালত চত্বরে এই ঘটনা হয়। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হবে। এই উপলক্ষে কুষ্টিয়া আদালত চত্বরে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছে প্রার্থীরা। প্রত্যক্ষদর্শী ও আইনজীবীরা জানান, সকাল 11টার দিকে 40 থেকে 50 জন বহিরাগত বিভিন্ন স্থান দিয়ে আদালত চত্বরে প্রবেশ করে। এরপর তারা হঠাৎ করেই একসাথে হয়ে প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে চেয়ার, টেবিল, প্যান্ডেল ভাঙতে শুরু করে। গত 17 বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং আমরা যাতে ভোটাধিকার মানুষের প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা সংগ্রাম করেছি। আজকের যে হীন কর্মকাণ্ড, এই হীন কর্মকাণ্ড তারাই করেছেন যারা নির্বাচনকে ভয় পায়, যারা আইনজীবীদের মতামতকে তোয়াক্কা করে না, যারা মনে করেছে এই আইনজীবীদের মতামত তাদের বিপক্ষে যাবে। তারা স্থানীয় কিছু কতিপয় সন্ত্রাসী ব্যক্তি দিয়ে হঠাৎ করে যে সময় 12টার সময় আমাদের আইনজীবীরা যখন আদালত নিয়ে ব্যস্ত থাকেন, সে সময় এসে হামলা চালিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমার 23 বছরের প্র্যাকটিসে আমি এই ধরনের কোনো নোংরামি, এই ধরনের কোনো ঘটনা ইতিপূর্বে দেখিনি যে নির্বাচনের আগে এসে এই ধরনের ঘটনা ঘটানো। তা আমি দৃঢ়তার সাথে বলতে চাই, যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, প্রশাসন উপযুক্ত তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।
মেহেরপুরের গাংনীতে ভ্যান চালক আতিয়ার রহমান হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার দেবীপুর বাজারে এই মানববন্ধন হয়। নিহত আতিয়ার রহমান উপজেলার করমদি মাঠপাড়া গ্রামের মোহাম্মদ রহিদুল ইসলামের ছেলে। মানববন্ধনে নিহতের স্বজনরা প্রশাসনকে দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জানান। এলাকাবাসী জানায় আতিয়ার রহমান একজন নিরীহ কৃষক ছিলেন। তার এই হত্যাকাণ্ড এলাকার মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। তাই সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবিও জানান তারা। অন্যথায় কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দেন তারা। ময়মনসিংহে 253 বোতল বিদেশি মদ ও একটি পিকআপ ভ্যান সহ ইয়াসিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার সকালে শহরের শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। দুপুরে র্যাবের মিডিয়া অফিসার জুয়েল চাকমা জানান, সকালে শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালায় র্যাব। এর সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে 253 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে পিকআপ ভ্যান থেকে ইয়াসিনকে আটক করা হয়। উদ্ধার করা মাদকের বাজার দাম প্রায় 20,70,000 টাকা। ইয়াসিন দীর্ঘদিন ধরে সব মাদক দেশের বিভিন্ন জায়গায় কেনা বেচা করে আসছিল বলে স্বীকার করে। তার বাড়ি শেরপুর জেলার নালতাবাড়ি। তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ইলিশের জন্য বাংলাদেশ পৃথিবীতে পরিচিত। পৃথিবীতে আর কোথাও এরকম ইলিশ হয় না, আর ইলিশ যদি পাওয়া যায় এরকম স্বাদ হয় না। তাই দেশের জন্য এই মাছ রক্ষা করতে হবে। তাই নিষেধাজ্ঞাকালীন ইলিশ মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকার আহ্বান জানান তিনি। সোমবার দুপুরে ভোলার মনপুরা উত্তর শাকচিয়া ইউনিয়নে ও দক্ষিণ চরগলিয়া আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠনের মত বিনিময় সভায় তিনি কথা বলেন। পরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে জেলেদের মাঝে ভয়া ও টর্চ লাইট বিতরণ করা হয়। যে আমরা বাংলাদেশের দেশ হিসেবে পৃথিবীতে পরিচিত কিন্তু এই মাছের জন্য এবং ইলিশের জন্য। পৃথিবীতে আর কোনো দেশে এরকম ইলিশ হয় না। ইলিশ যদি পাওয়া যায় এরকম স্বাদ হয় না। তাহলে এই মাছ রক্ষা করায়, এটা বলে না যে আমরা মূল্যবান যদি সম্পদ থাকতো, এখানে যদি একটা সোনার খনি থাকতো, আপনারা রক্ষা করতেন না? কারণ এটা দেশের জন্য। মাছ বেচারাকে আমরা মূল্য দিব না কেন? এবং মাছের যেটা তো প্রাকৃতিক জিনিস, হ্যাঁ, তো মাছের প্রাকৃতিক ভাবে তাকে ডিম পাড়তে দেয়া, তাকে বড় হতে দেয়া, এই সময়টা দেওয়ার জন্য নিষেধাজ্ঞা। আমরা কথাটা হয়তো একটু খারাপ, কিন্তু যদি বলি যে ইলিশের যত্নের জন্য, ইলিশ মাছ রক্ষার জন্য আমরা এই সময় বলি যে মাছ ধরবেন না, তাহলে অনেক ভালো হতো। আসলে যেটা হয় যে আমাদের আরো দুঃখজনক যে এই সময় আমাদের জেলে ভাইয়েরা কিন্তু নিজেরা বেশি শোনেন, ওরা কিন্তু নিজেরা চায় যে মাছ রক্ষা হোক, কিন্তু যারা ব্যবসায়ী আছে তারা লোক দিয়ে ধরায়। এবং আমার যেটা ধারণা, আপনারা আমি ভুল হলে বলবেন, যারা আইন ভঙ্গ করে ওরা আমাদের জেলেরা না, ওরা করে ব্যবসায়ী লোকেরা, ঠিক কিনা? রংপুরে আসন্ন রমজানে ঔষধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে নগরের প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাব রংপুর মহানগর ও জেলা শাখা। এ সময় কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাব রংপুর জেলা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাব রংপুর মহানগর শাখার সভাপতি দিলীপ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মিঠু সহ অন্যান্য নেতারা। মানববন্ধন থেকে পবিত্র মাহে রমজানের সার্বজনীন মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার মনিটরিং করার আহ্বান জানানো হয়। ফেনী সরকারি কলেজের ডিগ্রি পাস 23-24 বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার সকালে ফেনী সরকারি কলেজের মুক্তিযোদ্ধা খাজা আহমদ অডিটোরিয়ামে এই নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইয়ুব। ফেনী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আলম ভুইয়া, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের পররাষ্ট্র সচিব SM হুমায়ুন কবির পাটোয়ারি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।